নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, জমি বাড়ি সংক্রান্ত একটি নতুন রায় এসেছে সুপ্রিম কোর্টের তরফে। সেখানে সুপ্রিম কোর্টের তরফে পরিষ্কার জানানো হয়েছে, জমি বাড়ির মালিক হিসাবে নিজেকে গণ্য করার জন্য মানতেই হবে তিনটি শর্ত। কি কি শর্ত পালন করতে হবে সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে জানাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে কি কি আপডেট উঠে এসেছে। চুক্তি বা ইচ্ছাপত্র নয়, পাওয়ার অফ অ্যাটর্নিও জমির মালিকানা প্রমাণ করে না, চাই বিক্রির বৈধ দলিল, জানালো সুপ্রিম কোর্ট। বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। পাওয়ার অফ অ্যাটর্নি বা জমি বিক্রি সংক্রান্ত চুক্তিপত্র আদৌ কোনো সম্পত্তির মালিকানার প্রমাণ হতে পারে না। সম্পত্তির মালিকানা পেতে গেলে চাই বিক্রির বৈধ দলিল। একটি মামলায় সম্প্রতি এমনটাই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী ওই দলিলের নথিভুক্তিকরণও প্রয়োজন বলে জানানো হয়েছে। এ বিষয়ে জেলা আদালত এবং দিল্লি হাইকোর্টের নির্দেশকে খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিবাদের মামলায় রায় গিয়েছে দাদার পক্ষে। দিল্লির রমেশ চন্দ্র এবং সুরেশ চন্দ্রের মধ্যে বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বিবাদের সূত্রপাত। সুরেশ দাবি করেন, তাদের বাবা কুন্দন লাল মৃত্যুর আগে পারিবারিক সম্পত্তি তার কাছে বিক্রি করে গিয়েছেন। এই বক্তব্যের সপক্ষে তিনি বৈধ বিক্রয়ের চুক্তি, এগ্রিমেন্ট ফর সেল, জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি এবং হলফনামা আদালতে পেশ করেন। ভাইয়ের এই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন দাদা রমেশ, কিন্তু প্রথমে নিম্ন আদালতে এবং পরে দিল্লি হাইকোর্টে তার আবেদন খারিজ হয়ে যায়। এরপর রমেশ সুপ্রিম কোর্টে মামলা করেন। শীর্ষ আদালতের বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। আদালত জানিয়েছে, 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইন এবং 1925 সালের ভারতীয় উত্তরাধিকার আইন অনুযায়ী স্থাবর সম্পত্তির মালিকানা নিশ্চিত হয় কেবল বিক্রির বৈধ দলিলের মাধ্যমেই। এক্ষেত্রে কোনো পাওয়ার অফ অ্যাটর্নি, বিক্রির চুক্তি বা বিক্রয়ের সম্মতিপত্র গ্রাহ্য হওয়ার কথা নয়। আদালতের পর্যবেক্ষণ, 100 টাকা বা তার বেশি মূল্যের স্থাবর সম্পত্তির মালিকানার জন্য তিনটি শর্ত পূরণ হওয়া প্রয়োজন। বিক্রয়ের দলিল লিখিত হতে হবে, সঠিকভাবে প্রত্যয়িত হতে হবে এবং নথিভুক্ত করতে হবে। তা না হলে সম্পত্তিটি হস্তান্তরিত বলে গ্রাহ্য করা হবে না। এক্ষেত্রে সেই কারণেই দাদার দাবিকে মান্যতা দিয়েছে শীর্ষ আদালত। এই যে তিনটি শর্তের কথা বলা হয়েছে, এই তিনটি শর্ত আসলে কি সেটা আমি আপনাদের ভিডিওর শেষে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এছাড়া কি কি বলা হয়েছে দেখুন। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে সম্পত্তি সংক্রান্ত অন্য একটি মামলাতেও অনুরূপ রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। বলা হয়েছিল, স্থাবর সম্পত্তির মালিকানা বদলের ক্ষেত্রে বিক্রির দলিল নথিবদ্ধ হওয়া দরকার। তা না হওয়া পর্যন্ত মালিকানা হস্তান্তর হয় না। শুধু টাকার বিনিময়ে সম্পত্তি হাতবদল করে নিলেই মালিকানা বদলে যায় না। ব্যাংক থেকে নিলামে বিক্রি হওয়া একটি সম্পত্তির একাংশের মালিকানা দাবি করে সেবার মামলা করেছিলেন এক ব্যক্তি। একই যুক্তিতে তার আবেদন খারিজ হয়ে গিয়েছিল। তাহলে বুঝতেই পাচ্ছেন, এখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোনো এগ্রিমেন্ট থাকলে নিজেকে জমির মালিক বলে দাবি করা যাবে না বা নিজেকে জমির মালিক বলে প্রমাণ করতে পারবেন না। পাশাপাশি পাওয়ার অফ অ্যাটর্নি থাকলেও জমির মালিক বলে বিবেচিত হবেন না। জমির মালিকানার জন্য তিনটি শর্ত পূরণ করতে হবে। বিক্রয়ের দলিল লিখিত হতে হবে, সঠিকভাবে প্রত্যয়িত হতে হবে এবং নথিভুক্ত করতে হবে। এই তিনটি শর্তকে আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরুন, একজন ব্যক্তি একটি জমি বিক্রি করছেন এবং অন্য আরেকজন ব্যক্তি
সেই জমিটি কিনছেন। জমিটির দাম বা জমিটির পরিমাণ সম্পর্কে উভয় ব্যক্তির মধ্যে যে সকল কথাবার্তা হবে সেটি একটি কাগজে লিখিত হবে। সেই কাগজটিকে বলা হচ্ছে বিক্রয়ের দলিল বা সেল ডিড, যেখানে সমস্ত তথ্য লেখা থাকবে। যিনি জমি বিক্রি করছেন তার তথ্য এবং যিনি জমি কিনছেন তার তথ্য লেখা থাকবে, পাশাপাশি জমিটির মূল্য লেখা থাকবে এবং জমিটির দাগ নম্বর, খতিয়ান নম্বর সমস্ত তথ্য লেখা থাকবে। সেই দলিলটিকে বলা হচ্ছে সেল ডিড বা বিক্রয়ের দলিল। এই দলিলটি লিখিত হয়ে যাওয়ার পর উভয় ব্যক্তি, অর্থাৎ যিনি বিক্রি করছেন এবং যিনি জমিটি ক্রয় করছেন, তারা রেজিস্টার্ড অফিসে যাবেন। রেজিস্টার্ড অফিসে গিয়ে তারা তাদের বক্তব্য জানাবেন, অর্থাৎ যিনি বিক্রি করছেন তিনি বলবেন তিনি জমিটি বিক্রি করছেন এবং যিনি কিনছেন তিনি বলবেন তিনি জমিটি ক্রয় করছেন। পাশাপাশি সাক্ষী হিসাবে অন্য ব্যক্তিদের সেখানে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজন সাক্ষীর সই সেখানে অফিসাররা নিয়ে থাকেন। এরপর অফিসার যখন দেখেন যে সমস্ত ঘটনাটি সত্য, তখন তিনি জমিটিকে সার্টিফাইড করেন, অর্থাৎ প্রত্যয়িত করেন। প্রত্যয়িত হওয়ার পর জমিটিকে যিনি কিনছেন তার নামে সরকারি অফিসার রেজিস্টার্ড করে দেন। এই ঘটনাকে বলা হচ্ছে নথিভুক্তি। এই ছিল 3টি শর্ত, যেগুলিকে আমি আপনাদের বুঝিয়ে দিলাম। এছাড়া আপনাদের জানিয়ে রাখি, কোনো জমি ক্রয় করার পর আপনারা অবশ্যই সেটির মিউটেশন করাবেন, অর্থাৎ নিজের নামে আপনারা পর্চা বার করবেন। ধন্যবাদ।